ইরান ও ইসরায়েল চলমান সংঘাতে রাশিয়া কী ধরনের ভূমিকা রাখতে পারবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে একজন অতিথি উপস্থিত রয়েছেন। আপনার কাছে আবারও জানতে চাই, এই যে বলছিলাম ইরান ও ইসরায়েল চলমান সংঘাতে রাশিয়া কী ধরনের ভূমিকা রাখতে পারে এবং পুতিনের অবস্থানই বা কী হতে পারে? আমার কাছে যেটা মনে হয়, দেখুন, রাশিয়া হয়তো একটা ভারসাম্যপূর্ণ নীতি নেবে, অর্থাৎ সে চাইবে না যে ইসরায়েলকে মানে ইরানের জন্য সে তার প্রতিপক্ষ হোক, কারণ সে নিজে তো এক ধরনের চাপে রয়েছে। কারণ দীর্ঘকাল যেটা বলছিলাম যে যুদ্ধ অবস্থা কিংবা ইউক্রেনের সাথে এবং বৈশ্বিক যে শক্তিগুলো রয়েছে তার এক ধরনের কিন্তু টানাপ্রণ রয়েছে। কাজেই সে এটা আমার মনে হয় না যে নতুন করে কোনো যুদ্ধ জড়াতে চাইবে, এটা আমার মনে হয় না। অর্থাৎ ইরানের জন্য রাশিয়ান ফেডারেশন ইসরায়েলের সাথে যুদ্ধ করবে, এটা আমি মনে করি না। হয়তো এক ধরনের ভারসাম্যপূর্ণ নীতি বজায় রাখবে এবং কূটনৈতিক যে আমরা বলতে পারি যে ইনিশিয়েটিভগুলো নেওয়া দরকার, অর্থাৎ সেটা ইরানের পক্ষে কিংবা এই যুদ্ধ থামানোর জন্য সেটা হয়তো করবে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক কতটা শক্তিশালী এবং এই মুহূর্তে তাদের কোনো দুর্বলতা দেখছেন কিনা? এইটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, বিকজ আমরা যেটা জানি যে সবাই বলছে যে আয়রন ডোম, তারপর ডেভিড সিলিং, তারপর হচ্ছে অ্যারো 2, অ্যারো 3, যে অর্থাৎ যে ব্যবস্থার মধ্য দিয়ে এক ধরনের প্রাউড ছিল ইসরায়েলের, যে ইসরায়েল তার আকাশ সীমা এতটাই হচ্ছে গিয়ে কনসাস যে এখানে কোনোভাবেই কেউ আঘাত আনতে পারবে না। কিন্তু আসলে সেই দম্ভ কিংবা সেই যে আমাদের যে জানা, সেটা পুরোটাই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে গত আমরা বলতে পারি যে 7 দিনে। কারণ ইরান যে মিসাইলগুলো এখন পর্যন্ত আপনার ট্রায়াল দিয়েছে সেগুলো কিন্তু লক্ষ্যভেদ করেছে এবং বেশ কিছু স্থাপনা, এমনকি বিভিন্ন ওপেন সোর্স যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে মোসাদের হেডকোয়ার্টার পর্যন্ত তারা গুড়িয়ে দিয়েছে। কাজেই আমার কাছে মনে হয় যে তাদের আকাশ প্রতিরক্ষা নিয়ে এখন আর ওইটা প্রাউড করার জায়গায় আর তারা নেই। কারণ তারা যেমন একবার ক্লেম করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ যে ইরানের পুরো আকাশ সীমা তাদের নিয়ন্ত্রণে, ঠিক তারপরেই কিন্তু আবার ইরানের যিনি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খমেনি, তিনি কিন্তু দাবি করেছেন যে পুরো ইসরায়েলের আকাশ সীমা ইরানের নিয়ন্ত্রণে। এবং প্রকারান্তরে আমরা কিন্তু সেটাই দেখেছি, কারণ আজকে এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখনও কিন্তু আজকে সকালেও কিন্তু আমরা দেখছি যে ইসরায়েলে কিন্তু হামলা হয়েছে। কাজেই এখন আপনার এটা নির্ভর করবে এবং হামলার ধরনও আমরা যেটা জানি যে আপনার ধরেন এক ধরনের মিসাইলেরও বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে। তো সেই ক্যাটাগরিতে যে মিসাইলগুলো এখন পর্যন্ত ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রাইমারি পর্যায়ে যেগুলো ব্যবহার করা হয়েছে, তারপরে সেকেন্ড ফেজে যেগুলো আমরা দেখলাম এবং এখন যেটা আমরা দেখছি, এটা কিন্তু হচ্ছে গিয়ে একটি শহর কিংবা একটি স্থাপনা কিংবা একটি দেশকে গুড়িয়ে দেওয়ার জন্য, অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল যেটা আমরা বলি, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটা, তো এখন তো তারা সেটি ব্যবহার করছে। কাজেই এবং সেটি তার টার্গেটেও তারা পৌঁছতে পারতেছে। কাজেই আমরা কি করে দাবি করি যে ইরানের কাছে এবং ইরানের মতো এত হাইটেক টেকনোলজি যারা ইউজ করছে তাদের সামনে একথা বলার আর অপেক্ষা থাকে না। কেসারেন শেকড় থেকে শিখরে, যে ইসরায়েলের আকাশ পুরোই হচ্ছে গিয়ে শত্রুমুক্ত। এই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা কতটা? এটা আমার কাছে মনে হয় যে আমি একটু ভিন্নভাবেই বলবো। কারণ হচ্ছে যে পৃথিবী যে সময় পার করছে সেই জায়গায় এখন একটি পারমাণবিক যুদ্ধ বহন করার মতো ক্ষমতা খোদ মার্কিন যুক্তরাষ্ট্র কেন, যে পরাশক্তিগুলো রয়েছে, অর্থাৎ ইকোনমিক সাইজ অনুযায়ী যে রাষ্ট্রগুলো বড় রাষ্ট্র বলি আমরা কিংবা ধনী রাষ্ট্র বলি, তাদের কারোরই নেই। এবং এখানে যদি এরকমটা কোনো কারণে আপনার যে প্রশ্ন যে যদি সংগঠিত হয়ও, তাহলে এক ধরনের অস্থিরতা তৈরি হবে এবং সেটা শুধুমাত্র আঞ্চলিকভাবে আপনার ওই পারস্য উপসাগরের আশেপাশের যে দেশ কিংবা মধ্যপ্রাচ্যে কিংবা লেভান্ট অঞ্চলে যে দেশগুলো রয়েছে এর মধ্যেই যে শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না। যদি এরকমটা হয় তাহলে এর মধ্যে পাকিস্তান জড়িয়ে পড়বে, উত্তর কোরিয়া জড়িয়ে পড়বে, রাশিয়ান ফেডারেশন জড়িয়ে পড়বে, চায়না জড়িয়ে পড়বে এবং আরও অনেক যুদ্ধের সমসাময়িক পরিস্থিতিতে আরও অনেক শক্তি দেখা গেল যে ইরানের শত্রু কিংবা মিত্র একে অন্যের সাথে যোগদান করবে, ফলে দুটো ব্লকেটে পৃথিবী বিভক্ত হয়ে যাবে এবং এখানে সর্বোপরি যে পরিসমাপ্তি ঘটবে সেটা সকলের কাছেই অপ্রত্যাশিত। কাজেই আমার মনে হয় না যে পৃথিবী সেদিকে যাবে। তবে যুদ্ধের রণাঙ্গনে অনেক সময় আমরা যেটা দেখি যে এক ধরনের ডায়ালগ থাকে, অর্থাৎ এক ধরনের প্রোপাগান্ডা থাকে, একে অন্যকে সাইকোলজিক্যালি উইক করার জন্য বিভিন্ন রকমের আপনার শব্দ চয়ন করা হয়, সেসব হয়তো হচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে শেষ পর্যন্ত এরকমটা ঘটবে। খামেনিকে হত্যার পথে শেষ পর্যন্ত আসলে ইসরায়েল হাঁটবে কিনা কি মনে হয়? এটা খুবই টাফ, কারণ হচ্ছে গিয়ে খামেনিকে হত্যা করলেও খামেনি যেভাবে হচ্ছে গিয়ে আপনার মুসলিম সুপ্রিম লিডার হিসাবে দেশের রয়েছেন, আপনি জানেন যে আপনার
ইরানের যে প্রথাগত যে ব্যবস্থা, যার মধ্য দিয়ে 1979-এর পরে যখন তারা ইসলামিক রিপাবলিকে আসে, তখন থেকে কিন্তু তাদের এই অ্যাসেম্বলি রয়েছে, একটা সেন্ট্রাল অ্যাসেম্বলি রয়েছে, এবং সেখানে যে সদস্যরা রয়েছেন অর্থাৎ 88% সদস্য রয়েছেন। অ্যামং দিস মেম্বার্স ওখানে আবার 3 জন হচ্ছে গিয়ে সুপ্রিম মেম্বার রয়েছেন, অর্থাৎ এই সুপ্রিম মেম্বার 3 জনে সুপ্রিম লিডারকে নিয়োগ করে থাকেন এবং পরে আপনার অ্যাসেম্বলি এটাকে অ্যাপ্রুভ করে। কাজেই এখন পর্যন্ত এরকমটা যখন আমরা শুনলাম ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে আমরা জানি তিনি কোথায় রয়েছেন কিন্তু আমরা তাকে হত্যা করব না, আমি যেটা বলছিলাম একটু আগে যে এগুলো হচ্ছে প্রোপাগান্ডা, এবং এগুলো পুরোটাই আমার কাছে মনে হয় যে যুদ্ধে বা রণাঙ্গনের যে কৌশল সেটা। কারণ যদি তাকে হত্যা করা হয়, আমি যে অ্যাসেম্বলির কথা বলছিলাম তারা কিন্তু 3টি স্টেপ নিয়ে রেখেছে, অর্থাৎ এরপরে দ্বিতীয় যে ব্যক্তি রয়েছেন তিনি হচ্ছে মুস্তফা খামিনি, অর্থাৎ এখনকার যিনি আয়াতুল্লাহ খামিনি ওনার ছেলে, উনি সুপ্রিম লিডার হিসেবে রয়েছেন। তারপরে আরও 2 জন রয়েছেন, অর্থাৎ তাদের কিন্তু ঠিকই স্টেপ করে 1/1 অপশন রাখা রয়েছে। কাজেই আপনি ব্যক্তি খামিনিকে হত্যা করতে পারবেন। যে কথা আমি বলছিলাম, আয়াতুল্লাহ আলী খামিনি পৃথিবী থেকে বিদায় নিলে আপনার আমেরিকা কিংবা ইসরায়েল ইরানকে আপনার ক্যাপচার করতে পারবে, ব্যাপারটা এমন নয়। কাজেই খামিনি বিদায় হলে অন্য আরও অনেক খামিনি যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা ওই শূন্যস্থান পূরণ করবেন। এবং আমি যেটা শুরু থেকে বলছি, এটি একটি আদর্শের লড়াই। কাজেই আপনি আদর্শকে বিনাশ করতে পারবেন না, হয়তো আপনি একটি রাষ্ট্রকে আঘাত করতে পারবেন, কারণ আপনার আদর্শ তো আপনার আঘাত করা যায় না, তাই না? ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এখন বিদেশের আয়োজনে যুক্ত হবার জন্য।